যেহেতু রাতের বাস কোথায় কোথায় দাঁড়ায় সব কিছু ইনফরমেশন থাকবে কিন্তু এই ভিডিওর মধ্যে। এখান থেকে মাছ নিলাম হয়, বড় বড় বেলচাতে করে মাছ তোলা হচ্ছে এখানে। এগুলো হচ্ছে সামুদ্রিক শোল। এখানে মাছ ধরে নিয়ে যাওয়ার জন্য এখানে সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। এই ব্যাগটা বলছি গেটে গিয়ে চেকিং হবে, আর মোবাইল নিয়ে এন্ট্রি দিচ্ছে এটা জিজ্ঞেস করলাম। কাউন্টারের পাশে এই জায়গা থেকে লাইন লাগছে। এখন অনেক কিছু রুল এখানে বেঁধে দেওয়া হয়েছে। সমুদ্রের গর্জনের থেকে মানুষের শোরগোল বেশি ভেসে যাচ্ছে। উদয়পুর এখানে ড্রিঙ্ক করার জন্য বিখ্যাত, ঠিক আছে। এখানে খোলাম যে জিনিস বিক্রি হচ্ছে, আমাদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে। মানে ভাবতে পারছেন যে কেমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এইসব হচ্ছে পর্যটনের জায়গাগুলো। নোনতা হাওয়ায় ভেসে আসে সমুদ্রের গান। প্রতি উইকেন্ডের ছুটিতে কাটাতে যদি চায় প্রাণ, তাহলে একটাই নাম উঠে আসে, সেটা হলো বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘা। এখন দীঘা শুধু ভ্রমণস্থল নয়, বাতাসের গন্ধে ভেসে বেড়ায় দীঘা জগন্নাথ মন্দিরের গন্ধ। এখন দীঘা মানেই হাজার মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে দেওয়া, যেখানে প্রতিটা ঢেউ, প্রতিটা দৃশ্য বারবার বলে যায় সামনের ছুটিতে আবার একবার ঘুরে যাও। কিন্তু দীঘাতে বর্তমানে অনেক কিছুই বদলেছে। বেড়েছে হোটেলের দাম, খাবারের দাম, ঘোরার বাজেট, অনেক কিছুই। তাই এইবার একদম কম খরচে রাতের বাসে দীঘা। ইচ্ছে হোটেল না নিয়ে সারাদিন ঘুরে এনজয় করে আবার বাড়িতে ফেরা। আজকের এটা গল্প মোটেও না, বাস্তবে যেটা হচ্ছে সেটাই ক্যামেরায় তুলে ধরা। হ্যালো বন্ধুগণ, আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজকে দেখা হয়ে গেল একটা অন্যরকম ভিডিওতে। আজকে আমি যাচ্ছি দীঘা, সেটা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। এখন আমি দাঁড়িয়ে আছি ধর্মতলা বাস স্ট্যান্ডের বাইরে। আজকে আমি যাচ্ছি একদমই একটা অন্য উপায়ে। এর আগে আপনারা দেখেছেন দীঘা যাওয়ার জন্য অনেক রকম অপশন আছে। বিশেষ করে বেশিরভাগ মানুষ ট্রেনে করে যায়। সকালের যে ট্রেনগুলো আছে সেটা এক্সপ্রেস হোক কিংবা লোকাল ট্রেনে হোক। এর আগে আপনারা হয়তো দেখেছেন যে সকালের বাসে কলকাতার এই ধর্মতলা থেকে দীঘা যেতে। কিন্তু সকালের বাসে আমি যাচ্ছি না, তার কারণ আছে অনেকগুলো। প্রথম কারণ, সকালের বাস ধরে আমি যদি দীঘাতে যাই তাহলে প্রায় অর্ধেকটা দিন প্রায় শেষ হয়ে যায় দীঘা পৌঁছবার আগেই। এখান থেকে আজকে রাতের যে বাস আছে স্টেট বাস, একদম কম খরচে সেই বাসে করে আজকে পৌঁছবো দীঘাতে। আর রাতের বাস যেহেতু কোথায় কোথায় দাঁড়ায়, মানে কোথায় হল্ট করে এবং দীঘাতে কটার সময় গিয়ে পৌঁছোয় সব কিছু ইনফরমেশন থাকবে কিন্তু এই ভিডিওর মধ্যে। আজকে আমি যে বাস ধরবো সেই বাসের টাইম আছে রাত্রি 11:58। এসপ্ল্যানেডের যে WBTCর যে বাস স্ট্যান্ড আছে, যেখানে টিকিট কাউন্টার, ওই টিকিট কাউন্টারের সামনে থেকে ছাড়ে। তো ওই বাস ধরে শুরু হবে আজকের জার্নি। আর এছাড়াও সকাল 5টা, 5:30টার আশপাশ থেকে সারা রাত মানে রাত্রি 12টা পর্যন্ত প্রচুর বাসের অপশন রয়েছে। আপনারা চাইলে যে কোনো বাসে করে যেতে পারেন। আর টিকিট কোথা থেকে কাটবেন সেটা আপনাদেরকে বলে দিই ভিডিও শুরুর আগেই। টিকিট দুইভাবে কাটতে পারবেন। আপনারা চাইলে অনলাইনেও কাটতে পারবেন, কিংবা যদি চান তাহলে অফলাইনেও টিকিটের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু অনলাইনের জন্য একটু সমস্যা হয়ে গেছে। বাড়িতে বসে টিকিট এখন এত পরিমাণে বুকিং হয়ে যাচ্ছে যে কাউন্টারে এসে টিকিটের কথা ভাবলে মানে মাথায় বাজ পড়ার মতো অবস্থা আর কি। তো সেই জন্য আমরা অনলাইনে টিকিট বুক করে নিয়েছি। আর কোন ওয়েবসাইট থেকে বাসের টিকিট বুক করেছি তার লিঙ্ক দেখুন ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। আর তাছাড়া যদি খালি থাকে তাহলে এখানে এসেও বুকিং করতে পারবেন। আপনাদের বাসের টিকিট প্রাইসটাই তো বলা হলো না। আজকে অনলাইনের টিকিটের মূল্য ধর্মতলা থেকে দীঘা পর্যন্ত 145 টাকা জনপ্রতি। যেহেতু মাঝরাতের বাস জার্নি, তাই খাওয়া দাওয়া বলতে চা, ব্রেড অমলেট যা পেয়েছি তা দিয়েই খাওয়া দাওয়া সারলাম। ঠিক 12টা বাজার 5 মিনিট আগেই WBTC বাস কাউন্টারের সামনে এসে হাজির হয়েছিল দীঘা যাওয়ার বাস। তাই দেরি না করে সিট নাম্বার খুঁজে বসে পড়লাম আমার উইন্ডো সিটে। এখন ঘড়ি কাটায় বাজে রাত্রি 12:30। 12টার সময় টাইম থাকলেও 30 মিনিট লেট করে বাস এখান থেকে ছাড়ছে। আর প্রতিদিন এইরকম টাইমেই বাসটা ছাড়ে পড়লো। আর এই বাসের যে সিটগুলো দেখছেন একটু শক্ত অন্যান্য বাসের তুলনায়। যেহেতু স্টেট বাস, কম বাজেটে আমরা জার্নি করছি, সেই জন্য এইরকম একটু কষ্ট করে যেতে হবে, কিছু করার নেই। আর বাসের যেহেতু খোলা উইন্ডো রয়েছে দুদিকে, যেহেতু নন এসি বাস এটা, সেই জন্য বেশ সুন্দর একটা হাওয়া লাগছে চোখে মুখে এসে। আর আমরা খাওয়া দাওয়া রাত্রেই করে নিয়েছি বাস স্ট্যান্ডের পাশ থেকেই, কারণ বাস রাত্রে কোথায় দাঁড়াবে সেটা জানা নেই। দিনের বেলায় যে বাসগুলোতে আমরা জার্নি করি সেই সমস্ত বাসগুলো কোলাঘাটে দাঁড়ায়, সবাই আমরা জানি। কিন্তু রাতের এই বাস আদৌ কোলাঘাটে দাঁড়াবে কি কোথায় দাঁড়াবে সেটা কিছুই জানি না। এখন আমরা ক্রস করছি সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিয়ে। এই জায়গা দিয়ে আমরা দিনের বেলায় অনেকেই যাওয়া আসা করেছি। দিনের বেলায় একরকম সৌন্দর্য লাগে এবং রাতের বেলায় আরেক রকম। রাতের সৌন্দর্যটা সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়। এই ব্রিজ থেকে হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে ডান দিকে, বিভিন্ন রকম রং বেরঙের আলো জ্বলছে। ঘড়ি কাটায় এখন রাত্রি 2:11। এখন বাস থেমেছে কোলাঘাটের এক বিলাসবহুল রেস্টুরেন্টের সামনে। এখানে সব খাবারই জোটে, কিন্তু হালকা কিছু খাবার বাসে ওঠার আগে যেহেতু
পেটের মধ্যে দিয়েছিলাম, তাই 20 টাকা দিয়ে 1 কাপ মাটির ভাঁড়ের চা দিয়ে রাতের ঘুমের আমেজটাকে আর কিছুক্ষণ জাগিয়ে রাখলাম। এই জায়গায় দেখেছি আমি অধিকাংশ সময় এই দীঘাগামী যে বাসগুলো আছে না, যেগুলো কলকাতা থেকে ছেড়ে যায়, বিশেষ করে যে এক্সপ্লেনেড থেকে, প্রায় দাঁড়ায়। দিনের বেলা তো যখন গিয়েছিলাম তখনও দেখেছিলাম ওখানে দাঁড়াচ্ছে, আর রাতের এই জার্নিতে দেখছি এখানেও দাঁড়াচ্ছে। তো মোটামুটি একদিক থেকে ভালোই হয়েছে, যারা খাওয়া দাওয়া করে মানে উঠতে পারছেন না বাসের মধ্যে, তাদের জন্য একটা ভালো অপশন। তার সাথে এখানে বাথরুম টাথরুম করার ব্যবস্থা আছে। তো এরপরে দেখাবার মতো আর কিচ্ছু নেই এখান থেকে। এবার আমাদের লং জার্নি, এরপরে দেবো একটা লম্বা করে একটা জমিয়ে ঘুম। যেহেতু সামনেই কালী পুজো, তাই হালকা হালকা শীতের অনুভূতি বাসের উইন্ডো দিয়েই শরীরকে শীতল করে দিচ্ছিল। বাসের সিট যাই হোক না কেন, এইরকম ঠান্ডা মেজাজে এক ঘুমেই ভোর। চোখ খুলতেই হালকা হালকা কুয়াশার মধ্যে কিছু বাড়িঘর মাঠঘাটের পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু কোন জায়গা দিয়ে যাচ্ছি সেটাই বুঝতে পারছিলাম না। অবশেষে গুগল ম্যাপ খুলে দেখি লাইভ লোকেশনে এগরা রামনগরের মাঝামাঝি অবস্থায় রয়েছি। বুঝতে পারলাম কোনোরকম কারণবশত কাঁথি থেকে এগরা ভায়া হয়ে ঘুরন্ত রাস্তায় পৌঁছচ্ছি দীঘায়। কিছুক্ষণের মধ্যেই সূর্যের হালকা কিরণ চোখে ধরা দিল, এবং ধরা দিল রামনগর পার করে দীঘার প্রবেশদ্বার ওল্ড দীঘার গেট, যেটা একমাত্র বাস জার্নির সময় চোখে দেখতে পাওয়া যায়। বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এইটা হচ্ছে দীঘার ওল্ড দীঘা। এই জায়গাটা খুবই পপুলার। আমরা এই জায়গাতে নেমে পড়লাম, তার কারণ যারা দীঘাতে ঘুরতে আসে সকালের সময়টায় মোহনাতে ভিজিট করে, তারপর বাকি সমস্ত জায়গাগুলো, তো প্রত্যেকটা জায়গা মানে স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে আজকে ঘুরবো। সেই জন্য আমরা এই জায়গায় নামলাম। এখান থেকে অল্প একটু এগিয়ে যাচ্ছি, সামনে একটা আপনার টার্নিং আছে, ওল্ড দীঘার টার্নিং। আগের বারে যখন এসেছিলাম তখন 15 টাকা করে নিয়েছিল পার হেড, এখন কত করে নেয় সেটাই আছে দেখার। এইটাই হচ্ছে ওল্ড দীঘার সেই বিখ্যাত পপুলার জায়গা। কিন্তু বিকেলের সময় এখানে এত মারাত্মক পরিমাণে ভিড় হয় না, পুরো মেলা বসে যায়। মোহনাতে যাওয়ার জন্য এখানে সামনে একটা টোটো ইউনিয়ন আছে, ওখানে আমরা জিজ্ঞেস করছিলাম, বলছে 3 জনে 100 টাকা নেবে। আমরা 3 জন আসছি, আবার একজন বলছে 3 জনে 80 টাকা নেবে। তো আমরা দেখুন এই জায়গাটা চলে আসছি। এখান থেকে না কন্টিনিউ রানিং দেখতে পাচ্ছেন, এই সমস্ত টোটো অটোগুলো সব যাওয়া আসা করছে। এই জায়গা থেকে ধরার চেষ্টা করবেন, তাহলে অনেকটা কমে চলে যেতে পারবেন। এই অটো তো এখান থেকে শেয়ারিংয়ে মাথা পিছু 20 টাকা করে নিচ্ছে, ভাবতে পারছেন তো। কয়েক পা ডিস্টেন্স এগিয়ে চলে আসলাম, যেখানে বলছিল 3 জনে 80 টাকা নেবে, সেখানে 20 টাকা করে পার হেড, মানে 3 জনের 60 টাকা। এটা হচ্ছে দীঘার মধ্যে সবথেকে বড় মাছের আড়ত। এই যে গাড়িগুলো দেখছেন, প্রত্যেকটা গাড়ির মধ্যে দেখুন এরকম হচ্ছে কন্টেনার আছে। তো এইগুলোতে করে এখান থেকে মাছ সাপ্লাই হয় বিভিন্ন জায়গাতে। কত মানুষজন দেখছেন সকালে এই সময় আসছে, লাইন ধরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে। যারা এখানে গাড়ি রিজার্ভ করে আসছেন, একদম মাছের আড়তের সামনে পর্যন্ত গাড়িগুলো চলে আসে। এই যে দেখছেন প্রচুর টোটো অটো সব দাঁড়িয়ে রয়েছে, এগুলো মাছের একদম আড়তের সামনে পর্যন্ত আসে। কিন্তু আমরা একটু দূরে নিয়ে পড়েছি, তার কারণে এই রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম লেগে যায় সকালের সময়। এই যে দেখছেন লাইন ধরে সব যে দোকানগুলো দেখতে পাচ্ছেন না, প্রত্যেকটা দোকান হচ্ছে মাছের দোকান। এখানে শুটকি মাছ, কাঁচা মাছ, কাঁকড়া সমস্ত কিছুই পাওয়া যায়। কত বড় বড় সাইজের ইলিশ মাছ এখানে। এখানে বিভিন্ন রকম চিংড়ি পাওয়া যাচ্ছে, বড় বড় সাইজের কাঁকড়া, ভেটকি মাছ, এখানে বড় বড় সাইজের ইলিশ মাছ। তার সাথে এখানে পমফ্রেট মাছের সাইজগুলো দেখুন কত বড়। যেখানে মাছের দোকানগুলো দেখাচ্ছিলাম তার ঠিক পেছন দিকটায় চলে আসছি। এখানে দেখুন লাইন ধরে এখানে সব মাছ শুকনো করা চলছে, আর তার সাথে এরকম সব মাছ টাছ সব বাছাই করা। এই যে মাছগুলো দেখছেন এইগুলো হচ্ছে সব বাবলা শুটকি। এই যে দেখুন এখানে কত রকমের মাছ সব শুকনো করা হচ্ছে। এগুলো হচ্ছে মনভোলা, তার সাথে এগুলো কী মাছ জানি না। অনেকেই দীঘাতে ঘুরতে আসে, কিন্তু এই যে জায়গাগুলো আছে না, এই জায়গাগুলো অনেকেই ভিজিট করে না, কারণ এই জায়গাটা সবাই জানে না। এখানে এই মাছগুলো দেখুন, এগুলো সব হচ্ছে চিংড়ি শুটকি, একদম রাশি রাশি। এই জালগুলো সমুদ্রের মধ্যে সব মাছ ধরতে নিয়ে যাওয়া হয়। এখন আপনাদের যে জায়গায় নিয়ে আসলাম এইটা হচ্ছে মাছের মেন আড়ত, এখান থেকে মাছ নিলাম হয়। এই যে দেখছেন বড় বড় বেলচাতে করে মাছ তোলা হচ্ছে এখানে, একেই বলে মাছের আড়ত। এত মানুষ আর এত রকমের মাছের ভ্যারাইটিস, কোনটা দেখাবো ঠিক করে বুঝতে পারছি না। এই যে দেখছেন চারিদিকে পুরো একটা মেলা বসে গেছে, মেলা, মাছের মেলা। এই মাছটার সাইজ দেখুন কত বড়। এত বড় মাছ একটা মানুষে নিয়ে যেতে পারছে না, ভাবুন তাহলে। এই মাছটার সাইজ দেখুন, একটা দানব। এই মাছটার নাম কি আছে দাদা? শোল মাছ।
আমরা পুকুরে শোল মাছ দেখেছি অনেক ছোট ছোট, এগুলো হচ্ছে সামুদ্রিক শোল। ঠিক যেখানে মাছের আড়তটা আছে এখান থেকে যে সোজা রাস্তাটা সমুদ্র গর্ভের দিকে চলে গেছে না, এই রাস্তায় এত পরিমাণে ভিড়, যেহেতু আজকে হচ্ছে রবিবার, আপনাদের ভিড়টা দেখাচ্ছে একটা জুম করে। ভিড় দেখছেন তো, মারাত্মক লেভেলের ভিড়। যার জন্য আমরা কি করেছি, আমরা নিচের এই রাস্তা ধরে আমরা চলে আসছি। আর এই জায়গায় দেখুন, এখানে মাছ ধরে নিয়ে যাওয়ার জন্য এখানে সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। সকালের এই সময় যদি আপনারা লাল কাঁকড়া দেখতে চান তাহলে বলবো অন্য কোথাও যাওয়ার দরকার নেই, এই জায়গায় চলে আসুন। এখান থেকে বাম দিকে দেখতে পাচ্ছেন এই যে বীজটা আছে না, যেখানে এখন দেখুন জল নেই, এখন যেহেতু ভাটার সময় সকালের এই সময়টায় এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পেয়ে যাবেন খালি চোখে। এত কাঁকড়া আছে, যদি ওখানে যাওয়া যেত না তাহলে আপনাদেরকে সামনে থেকে আমি দেখাতাম। এখন আমরা মোহনা থেকে একটা অটো রিজার্ভে নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি জগন্নাথ মন্দির। ওল্ড দীঘাতে দিনের বেলায় দেখার মতো কিচ্ছু নেই এখন, ওখানে একমাত্র বিকেলের সময় থেকে প্রচুর পরিমাণে মানুষজন যায়, দোকানপাটগুলো তখনই দেখতে পাওয়া যায়। সেই জন্য এখন ঠিক করলাম যে মন্দির দর্শনটা করে নিই সবার আগে, তারপর আমরা নিউ দীঘা ভিজিট করব, খাওয়া দাওয়া করব, ওখানে দেখি সমুদ্রের বিচের কী কন্ডিশন, যদি সেরকম হয় স্নানও করবো আমরা। তারপর আরও যে বাকি যে জায়গাগুলো আছে এই দীঘার মধ্যে, সেই জায়গাগুলো কিন্তু আজকে একদিনে আমরা ঘুরে দেখব। এই মোহনা থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত যেতে আমাদের এক একজনের খরচ পড়ছে 30 থেকে 35 টাকার আশেপাশে, মানে 100 টাকা নিচ্ছে 3 জনের কাছ থেকে। এখন বর্তমানে এখানে মন্দিরে কিন্তু ভিজিট করতে গেলে বাইরে জুতো রেখে যেতে হচ্ছে। জুতো রাখার জন্য এখানে ফ্রি অফ কস্ট, মানে কাউন্টার, কোনো টাকা পয়সা লাগে না। তো এখানে আমরা জুতো টুতো রেখে দিয়েছি, আর সঙ্গে আমাদের ব্যাগ আছে। এই ব্যাগটা বলছি গেটে গিয়ে চেকিং হবে, আর মোবাইল নিয়ে এন্ট্রি দিচ্ছে, এটা জিজ্ঞেস করলাম। তো যাই হোক, ভালো হয়েছে। তো ক্যামেরার ব্যাপারটা জানি না এখনও, সেটা যদি দেখি ওখানে গেটের সামনে যে এন্ট্রি দিচ্ছে না, তাহলে এটাও ব্যাগের মধ্যে রাখতে হবে। আর এখানে এই যে কাউন্টার আছে, কাউন্টারের পাশে এই জায়গা থেকে লাইন লাগছে, এখান থেকে লাইন দিয়ে ভেতরে এন্ট্রি করতে হয়। এই যেখানে লেখা রয়েছে মন্দিরে ঢোকার রাস্তা, এই রাস্তা দিয়ে লাইন ধরে যেতে হয় সবাইকে। এখানে মন্দিরে প্রবেশ করার আগে বাম দিকে এখানে হচ্ছে কাউন্টার আছে, যেখানে ব্যাগ ট্যাগ রাখা হয়। এর আগে আমি যখন ঘুরতে এসেছিলাম এই জগন্নাথ মন্দিরে, তখন হচ্ছে জগন্নাথ মন্দিরের ওপেনিংয়ের ডেট ছিল, মানে একদম প্রথম দিনে এসেছিলাম, তখনের সেই সময়ের দৃশ্য। এখনের অবস্থা কিন্তু আকাশ জমিন তফাৎ। এখন খুবই সুন্দর করে দিয়েছে, চারদিকে দেখছেন এই জায়গাগুলো পুরোপুরি দেখুন মার্বেল পাথর দিয়ে দিয়েছে এরকম। আর তার সাথে জায়গাটা কত সুন্দর দেখুন এখন এই সময়। এখন অনেক কিছু রুল এখানে বেঁধে দেওয়া হয়েছে। এখানে ব্যাগপত্র আপনাদের দেখালাম, ওখানে জমা নিয়ে নিয়েছে, তার সাথে এখানে ক্যামেরা নিয়ে এন্ট্রি দিচ্ছে না। কিন্তু এই জিনিসগুলো আগে কিন্তু একদমই ছিল না, আর এটা করে আমার মনে হয় কোনো না কোনো দিক থেকে ভালোই করেছে। আর একটা জিনিস বলতে চাইবো, মোবাইল নিয়ে ভেতরে এন্ট্রি করতে দিলেও যেখানে মন্দিরের যে মেন যে বিগ্রহটা আছে না, সেই জায়গায় মোবাইল নিয়ে এন্ট্রি করতে দেয় না। বাইরে লেখা রয়েছে মোবাইল ক্যামেরা ইউজেস নিষেধ। মোবাইল পকেটে নিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু ভেতরে ছবি কিংবা ভিডিও কোনোটাই করা যাবে না। সেই জন্য ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো না। যত বেলা বাড়ছে এত পরিমাণে মানুষের ভিড় বাড়ছে, সীমার বাইরে সীমার বাইরে। মানে আমি তো কল্পনাই করতে পারিনি যে এতদিন পরে এসেও এত মানুষের ভিড় হবে। আজকে যেহেতু রবিবার, হয়তো সেই জন্য ভিড়টা একটু বেশি লক্ষ্য করতে পারা যাচ্ছে, কারণ শনিবার রবিবার সপ্তাহের মানে ছুটির দিন, এই জন্য বেশি মানুষ আসছে আর কি। তো যাই হোক, মন্দির দর্শন হলো, খুব ভালো লাগলো। আগের থেকে না অনেক মানে বেটার করে দিয়েছে ভেতরটা। এখন চলুন এখান থেকে আমরা চলে যাই, প্রচণ্ড খিদে পেয়েছে। নিউ দীঘার যে সৈকত সরণি আছে, সৈকত সরণির আশেপাশে ওখানে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে ওখানে বিচের কী অবস্থা সেটাও দেখাবো আপনাদের। চলুন, যারা বাই ট্রেনে আসতে চাইছেন তারা সোজা একদম স্টেশন থেকে বাইরে বেরোবেন, বাইরে বেরিয়েই একদম বাম দিকে চলে আসবেন, কয়েক পা হাঁটার ডিস্টেন্স, একদম পৌঁছে যাবেন মন্দিরের গেটের সামনে। তাড়াতাড়ি দর্শনটা করে নিয়েছি, খুব ভালো হয়েছে। যত দেরি হচ্ছে না তত বেশি ভিড় বাড়ছে। সকালবেলা খাওয়া দাওয়া আমরা কিন্তু স্টেশনের বাইরে খেয়ে নিচ্ছি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে লাইন ধরে অনেকগুলো দোকান আছে,
আমি সকালে হচ্ছে নিয়েছি এইরকম পরোটা, দুটো বেশ মোটা মোটা পরোটা আছে, আর তার সাথে রয়েছে এখানে ঘুগনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টেয়াজ দিয়েছে। নিউ দীঘা সি বিচের সামনে, ওখানে তো দোকান তো আছে অনেক, প্রায় খাবারের দাম 19-20 একই রকম বললেই চলে, কিন্তু খাবার দাবারের কোয়ালিটি ওখানের থেকে এখানে একটু ভালো পাবেন। তার কারণ একদম গরম গরম ভেজে দিচ্ছে। ওখানে এত মানুষের ভিড় হয়, যার জন্য কী হয়, কোয়ান্টিটি চক্কর না, খাবারের যে গুণমান সেটা একটু হলেও কিন্তু কম হয়। আর আপনাদেরও আমি এই কথাই বলবো, আপনারা খাওয়া দাওয়া করতে চাইলে যদি ভালো খাবার খেতে চান, তাহলে রোড সাইডে যে খাবার দাবার যেগুলো আছে সেগুলো কিন্তু খাবার অবশ্যই চেষ্টা করবেন। আর এই যে আমরা খাবার নিয়েছি, এই পরোটাগুলো কিন্তু 15 টাকা করে পিস, এক পিস পরোটা, তার সাথে কিন্তু ঘুগনি দেওয়া হয়, নিয়ে 15 টাকা। আমি নিয়েছি দুটো, আমার পড়েছে 30 টাকা। যেই দিন থেকে দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে, তখন থেকে এখানে যে হোটেলের মালিকরা আছে তাদের মানে সব কিছু পাল্টে গেছে। আগে আগে যেমন স্টেশন থেকে বাইরে বেরোলেই মানুষ পুরো ছেঁকে ধরতো যে হোটেল নেবেন হোটেল নেবেন, এখন কিন্তু সেই জিনিসটা দেখতে পাওয়া যায় না। আজকে যেহেতু রবিবার, এখানে স্টেশন থেকে বেরিয়ে লাইন ধরে যতগুলো হোটেল আছে দেখলাম, প্রায় অধিকাংশ হোটেলে বাইরে লেখা আছে ঘর খালি নেই। মানে ভাবতে পারছেন তো কী অবস্থা। আর এমনিতেই দীঘাতে এখন রুমের দাম প্রচণ্ড পরিমাণে চড়া। তো আমি এসেছিলাম একদিনের ট্রিপে, সেই জন্য আর রুম টুম হচ্ছে নিচ্ছি না। আপনারা যদি থাকতে চান, এখানে একটা ভালো হোটেল আছে যেখানে আমি আগের বার এসেছিলাম, মানে আমি পরপর দুবার এসেছিলাম দীঘা, দুবার ছিলাম আমি। খুব সুন্দর হোটেল, রুমগুলো খুব সুন্দর। তো সেই নাম্বার আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে আমার যে আগের একটা ভিডিও আছে দীঘার পর্বের, মানে আগে একবার এসেছিলাম যখন আগের বার, তো সেই ভিডিওটা দেখতে পারেন। খুব সুন্দর রুম, ওই রুমটা আপনারা কিন্তু নিতে পারেন। মোটামুটি বাজেটের মধ্যে ভালো রুম, দীঘার মতো জায়গাতে। এখনের সময় মাত্র সকাল 10টা বেজে 25 মিনিট। এই কী দেখছি এটাই বুঝতে পারছি না। এটা কি সেই দীঘা, যেই দীঘাতে আমরা এতদিন আসতাম, যেই দীঘার কথা আমরা এতদিন শুনেছি দেখেছি? এত পরিমাণে ভিড়, মনে হচ্ছে না জগন্নাথের স্নান যাত্রা চলছে। তো জগন্নাথের স্নান যাত্রাতেও এত ভিড় হয় কিনা আমার জানা নেই, কোনোদিন আমি দেখিনি, সেই জন্য আমি কম্পেয়ার করছি। এত মানুষ কিলবিল কিলবিল করছে না, দূরে যেগুলো জলের মধ্যে ভাসছে সেইগুলো দেখে মনে হচ্ছে না মানুষ, মনে হচ্ছে যেন এক একটা বল ভাসছে জলের মধ্যে, এত মানুষ এখানে। আর যেই দিন থেকে এখানে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে, তার পরপর থেকে এইরকমই ভিড় নাকি প্রত্যেক সপ্তাহে দেখতে পাওয়া যায়। তো আজকে যেহেতু রবিবার, সেই জন্য একটু বেশি মানুষের ভিড়টা দেখা যাচ্ছে, কিন্তু বাদবাকি সপ্তাহের অন্য দিনগুলোতে ওই সময় যদি আপনারা আসেন না, তাহলে কিন্তু কম ভিড় দেখতে পাবেন না। মানে প্রচুর মারাত্মক ভিড়, মারাত্মক। এত শোরগোল, মানে সমুদ্রের গর্জনের থেকে মানুষের শোরগোল বেশি ভেসে আসছে। আপনারা যদি চান একদিনের জন্য ঘুরতে এসেছেন, সঙ্গে ব্যাগপত্র আছে, তাহলে স্নান করবেন কিভাবে, সব ব্যবস্থা রয়েছে দীঘাতে। একদম সৈকত সরণির পাশেই মিত্র ক্যাফে আছে, নীল রঙের যে বিল্ডিংটা, বড় বড় করে লেখাও রয়েছে দেখতে পাবেন। এখানে লকারের সিস্টেম আছে, যেখানে ব্যাগপত্র রেখে আপনারা স্নান করতে পারবেন এবং আবার এখানে এসে ড্রেস চেঞ্জ করতেও পারবেন। মানে সব কিছু ব্যবস্থাই রয়েছে এখানে। যেহেতু আজকে রাত্রে থাকছি না, সেই জন্য চলুন এখানে নিউ দীঘাতে, এখানে যে মার্কেট আছে বিচ মার্কেট, এখানে মার্কেটে কী কী জিনিস পাওয়া যায়। যদিও দিনের বেলাতে এখন সমস্ত দোকান বসেনি, কিন্তু যেই সব দোকানগুলো বসেছে কিংবা যেগুলো বন্ধ রয়েছে অল্প অল্প করে দেখিয়ে দিই। এখানে রয়েছে কিছু জুয়েলের দোকান, আর তার সাথে এগুলো সব শঙ্খের দোকান। এখানে শাঁখা, তার সাথে শঙ্খ এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। এখানে রয়েছে বাচ্চাদের কিছু খেলনার দোকান, তার সাথে কিছু আসবাবপত্র কেনাকাটার দোকান এখানে পেয়ে যাবেন। সুন্দর সুন্দর বিভিন্ন রকম সব স্টাইলের, ছোট বড়, দামি থেকে একদম কম দামি সমস্ত রকম ব্যাগ পেয়ে যাবেন এখানে। সামনে এখানে একটা ছোট্ট খুব সুন্দর একটা আইসক্রিমের দোকান, এখানে বসার জন্য এরকম দোলা পেয়ে যাবেন বিভিন্ন স্টাইলের। এখানে সুন্দর সুন্দর ঝিনুকের তৈরি কিছু জিনিস পেয়ে যাবেন। এখানে ঝিনুকের আয়না, তাছাড়া দেখছেন ছোট্ট ছোট্ট এরকম ময়ূর, ছোট্ট ছোট্ট কিছু ঠাকুর, কচ্ছপ, সব ঝিনুকের তৈরি সব। এইদিকে লাইনে যত দোকান দেখতে পাচ্ছেন সব বন্ধ রয়েছে। বেশিরভাগ দোকান হচ্ছে এখানে সি ফুডের স্টল, যেগুলো বিকেলের পর থেকে এক এক করে সব খুলে যায়। তাছাড়া এখানে রয়েছে বাচ্চাদের কিছু খেলনা পুতুলের দোকান, কিছু সফট টয়, তাছাড়া আরও অনেক রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন। এখানে রয়েছে পান্ডা, এখানে একটা বড় খেলার দোকান। বিচ মার্কেটের মধ্যেই প্রচুর খাবারের হোটেল পেয়ে যাবেন, ছোট্ট ছোট্ট রেস্টুরেন্টের মতো। এইদিকে রয়েছে দেখতে পাচ্ছেন, তাছাড়া এইদিকেও রয়েছে। মানে এক কথায় এই বিচ মার্কেটে কেনাকাটা, খাওয়া দাওয়া, সমস্ত কিছু, সি ফুড সব কিছু অ্যাভেলেবেল আছে, সব কিছু। এমন কোনো জিনিস নেই যেটা দীঘাতে আসলে পাওয়া যায় না এখনের দিনে। এখানে এই বিচ মার্কেটের পাশেই এখানে দেখবেন লাইন ধরে না বহু হোটেল আছে। এগুলো সব হচ্ছে এখানে সি ফেসিং হোটেল, যেগুলো প্রাইস আগের বছর যখন এসেছিলাম তখনই 2000, 3000, 4000 করে নেওয়া হতো। এখনের সময় তো প্রচুর বলা যাবে না। আর আপনারা যদি সাইট সিন করতে চান, তাহলে নিউ দীঘার যে সৈকত সরণি যে বিচ মার্কেট আছে, এখান থেকে প্রচুর টোটোর অপশান পেয়ে যাবেন। গাদা টোটো, লাইন ধরে এত টোটো দাঁড়িয়ে রয়েছে। এখানে এখন টোটো স্ট্যান্ড হয়ে গেছে।
তো এখান থেকে যারা ঘুরতে যাচ্ছেন তাদেরকে বলে রাখি, এখান থেকে একটু কস্টলি হয়, কারণ এখানে প্রচুর মানুষ যাওয়া আসা করে। তো এখানে যারা আসে বুঝতেই পারছেন সবাই হচ্ছে নতুন, সব ট্যুরিস্ট, তো তাদেরকে এরা একটু দাম একটু বেশি বাড়িয়ে বলে। তো আপনারা এখানে আসলে বার্গারিং করে চলবেন সবসময়, এটা বলবো। শুধু এখানে না, যেখানে আপনারা ঘুরতে যান না কেন সবসময় বার্গারিং করে চলবেন, তা না হলে কিন্তু ঠকিয়ে দেবে। আর আমরা মেন রোডের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে একটু অল্প, জাস্ট ওই 2-3 মিনিটের মতো। ওখান থেকে রানিং যে অটো টোটোগুলো যায় না, ওইগুলো ধরলে সব থেকে কম দামে খুব কম খরচে অনেক জায়গায় ঘুরে নিতে পারা যায়। জাহাজবাড়ির যে হোটেলটা আছে আপনারা হয়তো সবাই জানেন, ওই জায়গা থেকে আমরা চলে আসছি উদয়পুর সি বিচের সামনে। আর এখানে এখন দেখছি পুরো একদম রমরমা কাণ্ড। আগে যখন এসেছিলাম না, এত দোকানপাট কিছু ছিল না। খাবারের দোকানের যেমন এখানে অভাব নেই, তার সাথে কেনাকাটার জিনিসেরও কোনো অভাব নেই। সানগ্লাস, টুপি, খাবারের দোকান, কেনাকাটার দোকান, খেলনার দোকান, সব কিছু রয়েছে এখানে। আর তার সাথে উদয়পুর কিসের জন্য ফেমাস সেটা আপনারা সবাই জানেন। এখানে ওই যে অ্যালকোহল ড্রিঙ্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তার সাথে সমস্ত রকম সি ফুড পাওয়া যায় এখানে। আর সবথেকে যেটা বেশি আকর্ষণ, যেটা এখানে সবথেকে বড় আকর্ষণ, সেইটা হচ্ছে যে এখানে সমুদ্রের জলে পা ভিজিয়ে খাওয়া দাওয়া করা যায় টেবিল চেয়ারে বসে। যেই জন্য উদয়পুরের এই সি বিচ সবথেকে ফেমাস দীঘার মধ্যে। এই বিচটা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার সবথেকে শেষের বিচ। এরপরে কিন্তু আর আমাদের এরিয়া নেই, মানে আমাদের রাজ্যের। এরপরে পড়ে যাচ্ছে ওড়িশা। দীঘাতে ঘুরতে এসে যদি নতুনত্ব কিছু ফিল নিতে চান, তাহলে চলে আসতে পারেন এই উদয়পুর সি বিচে। আর আসার সময় মাত্র 30 টাকা খরচা হয়েছে আমাদের এখান পর্যন্ত আসতে। আর এখানে একটা জিনিস, একটা রুল খুব বাজে, উদয়পুর এখানে ড্রিঙ্ক করার জন্য বিখ্যাত, ঠিক আছে? তো আমরা ব্যাগপত্র নিয়ে আসছি, আমরা 3 জন আসছি। তো এখানে যে সিকিউরিটি আছে আমাদের ব্যাগ চেক করছে। মানে ভাবতে পারছেন যে কেমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এইসব হচ্ছে পর্যটনের জায়গাগুলো। এখানে খোলাম যে জিনিস বিক্রি হচ্ছে, আমাদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে। এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। এখন চলে যাচ্ছে আবার নিউ দীঘার দিকে। নিউ দীঘাতে অমরাবতী পার্কের পাশে একটা খুব সুন্দর একটা হোটেল আছে, যেখানে আমরা আগেরবারও খেয়েছিলাম। তো সেই জন্য আমরা অন্য জায়গায় আর খাই না, মোটামুটি একটা জায়গাতে আমাদের প্রত্যেকবার যখন আসছি ওখানেই খাই। তো এখন যাওয়ার সময় এখান থেকে কিন্তু 30 টাকা করে খরচা পড়ছে না, এখানে রিজার্ভে করতে হচ্ছে। আর যদি শেয়ারিংয়ে যেতে হয় 30 টাকা করে, তার জন্য বসতে হবে। 5 জন হলে এখান থেকে ছাড়ে, আর তা না হলে 100 টাকা দিলে পুরো টোটো হচ্ছে রিজার্ভে হয়ে যায়। মোটামুটি অমরাবতী পার্কের না আগে জাহাজবাড়ি হোটেল, মানে যেখান থেকে আসার সময় উঠেছিলাম, ওই জায়গাতে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। 100 টাকা নেবে 3 জনের। পাশে এখানে রয়েছে দীঘার বিজ্ঞাপন কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির। এখানে একটা টিকিটের ব্যবস্থা আছে, অনেক মানুষই আছে যারা দেখছি এখানে ভেতরে প্রবেশ করছে। তো আপনারা যদি এখানে আসেন এবং যদি চান যে এই জায়গাটা ভিজিট করবেন, তাহলে কিন্তু করতে পারেন। সামনে এখানে রয়েছে অমরাবতী পার্ক, রাস্তার এই ফুটে ছোট্ট একটা রাস্তা। এখানে পাশে রয়েছে এই হোটেলটা, দেখুন হোটেল হচ্ছে ক্যান্টিন। এটা হচ্ছে এসি হোটেল, ভেতরে এসিও আছে, তার সাথে নন এসিতেও খাওয়া যায়। সামনে এটা রিসেপশন, এখানে হাত ধোয়ার জায়গা। এই হচ্ছে ভেতরটা। একটা সত্যি কথা আপনাদেরকে বলে দিই, যত দিন যাচ্ছে না দীঘার অবস্থা কেন খারাপ হচ্ছে জানেন? এক তো হোটেলের প্রাইস বেড়ে গেছে, সবাই জানেন আপনারা। তো হোটেল ছাড়াও এখানে খাবারের প্রাইস মারাত্মক পরিমাণে বেড়ে গেছে। আগেরবারে যেই খাবার আমরা খেয়েছিলাম 140 টাকা ভেজ থালি, সেই ভেজ থালি এখন হয়ে গেছে 200 টাকা করে। ভাবতে পারছেন? মাত্র 3 মাস আগে আমি এসেছিলাম, জগন্নাথ মন্দির যখন উদ্বোধন হয়েছিল। তো 3 মাসের মধ্যে একদম 60 টাকা এক ধাক্কায় বেড়ে গেছে। যাদের টাকা পয়সা আছে তাদের কোনো সমস্যা নেই, এসি রুমে বসে খেয়ে নেবে, 60 টাকা বেশি কোনো ব্যাপার না। কিন্তু যারা হচ্ছে মধ্যবিত্ত, যারা হচ্ছে আসে একদিনের ছুটিতে, বিশেষ করে যারা এখানে রুম না নিয়ে একদিনের ট্যুরে যারা বাড়ি ফিরে যাচ্ছেন, মানে ঘুরে ফিরে, তো তাদের জন্য কিন্তু খুব একটা মানে বড় জিনিস একটা আর কি। আমি একার কথা বাদ দিলাম, যদি 5টা মানুষ যদি ঘুরতে আসে না, 5 6 30, মানে বুঝতে পারছেন, 5টা মানুষ আসলে 300 টাকা বেশি। তো সেই জন্য ওই হোটেলে আমরা খেলাম না, আমরা চলে আসছি ওই একই লাইনে অল্প একটু এগিয়ে আসছি। এগিয়ে এসে আরেকটা হোটেল আছে, এখানে খাবার দাবার খুবই সুন্দর। এই যে দেখছেন রেস্টুরেন্টটা, এখানে নিয়েছে ভেজ থালি, এটা হচ্ছে স্পেশাল থালি আছে, যেখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, সব বাটির মতো দিয়েছে, 140 টাকা করে প্লেট। আর আমি নিয়েছি এখানে বিরিয়ানি। দুপুরে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে আমার একদম ছিল না,
ওল্ড দীঘাতে একবার বিরিয়ানি খেয়েছিলাম, এত বাজে অভিজ্ঞতা হয়েছিল যে তারপর থেকে বিরিয়ানি খাওয়াই পরে ছেড়ে দিয়েছিলাম দীঘাতে এসে। কিন্তু আজকে এখানে এসে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি, এত সুন্দর স্বাদ না, মানে বলার কোনো প্রয়োজনই নেই। দারুণ খাবার। প্রত্যেকবার যে একই হোটেলে খেতে যাবে তার কোনো মানে নেই, প্রত্যেকবার পাল্টে পাল্টে খান। কিন্তু এই যে হোটেলটা আছে এখানে এসে একবার খাওয়া দাওয়া করুন, সত্যি ভালো লাগবে। লোকেশনটা হচ্ছে অমরাবতী পার্কের একদম অপোজিটে এই হোটেল। হোটেল থেকে অল্প একটু এগিয়ে গেলে এইদিকে হচ্ছে সৈকত সরণির বিচ, ঠিক এই লোকেশনটাতে এই হোটেল। অবশ্যই একবার ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আর এখানে বিরিয়ানি প্রাইস 140 টাকা করে। এখন ঘড়ির কাঁটায় বাজলো বিকেল 4:30। এখন আমি চলে আসছি দীঘার রেলওয়ে স্টেশনের ভেতরে। আজকে আমি এখান থেকে বাড়ি ফিরে যাচ্ছি ট্রেনে করে। আপনারা যদি রবিবারে ঘুরতে আসেন তাহলে দুপুরের পর থেকে দুটো ট্রেন রয়েছে, যে ট্রেনে করে আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন। একটা রয়েছে 2:20 আসানসোল এক্সপ্রেস, যেটা ছেড়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। আর এখন আমি যে ট্রেনে করে যাব এই ট্রেনটা ছাড়বে বিকেল 5:05। এই ট্রেনের নাম সমুদ্রকন্যা এক্সপ্রেস। আপনারা অনেকেই জানেন, কিন্তু এই ট্রেনটা যায় পুরী, কিন্তু এটা পাঁশকুড়ার ওপর দিয়ে যায়। পাঁশকুড়াতে রয়েছে এই ট্রেনের হল্ট, এবং এর আগের যে ট্রেনটা আসানসোল সেটাও কিন্তু পাঁশকুড়ার ওপর দিয়ে যায়। তো এই দুটো ট্রেনে করে কিন্তু আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন খুব ইজিলি। আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা যদি এখানে থাকতে চান কিছুক্ষণ আরও, তাহলে থাকতে পারেন, কেননা এখান থেকে রাতের বাস আছে সন্ধ্যের পর। তো সেই বাস ধরে আপনারা কলকাতায় ইজিলি চলে যেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো বিকেলের সময় এখানে যে ওল্ড দীঘার যে সমুদ্র সৈকত আছে সেই সৈকতটাও তাহলে আপনারা ভিজিট করতে পারবেন এবং বাসে করে বাড়ি ফিরে চলে যেতে পারবেন। তাহলে একদিনে দীঘাতে এসে হোটেল না নিয়ে টোটাল যে ঘুরলাম, এই যে ফিরে যাচ্ছি, তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ট্রিপে। সবাই ভালো থাকবেন, টাটা।